ফিজিক্স নিয়ে ভয় আর চিন্তা নয়, সঙ্গে আছে তোদের শিক্ষাগুরু জয়। এই লাইনটায় যারা ফিজিক্স নিয়ে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা প্রবলেমে পড়ে, পড়াশোনা করলেই প্রবলেমে পড়বে, তারা খুব বেশি করে পরিচিত। এবং শিক্ষাগুরু জয় স্যারের কাছে, জয় স্যারের শরণাপন্ন হয়ে অনলাইনে বা অফলাইনে বিভিন্ন জায়গায় ক্লাস করে অনেকেই ফিজিক্সের অনেক ভয় কাটিয়ে উঠেছে। আর সেই জয় স্যার আজকে স্কিল বাংলায় আনকাট আড্ডাতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে। তো জয় স্যার, প্রথমেই স্কিল বাংলা চ্যানেলে আপনাকে স্কিল বাংলা চ্যানেলের সমস্ত অডিয়েন্সের তরফ থেকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো এই যে ছাত্রছাত্রীদের ফিজিক্স নিয়ে ভয়, আর ফিজিক্সের ভয় কাটাতে গেলে সঙ্গে রয়েছে শিক্ষাগুরু জয়। আমি খুব সম্ভবত আপনার হোয়াটসঅ্যাপের যে ওই লেখা বায়োতে সেখানে দেখছিলাম যে আমি ফিজিক্স পড়াই না, ফিজিক্স শেখাই। তো ফিজিক্স নিয়ে স্টুডেন্টসদের ভয়, আপনার পড়ানোর অ্যাপ্রোচ, কি প্রবলেম হয় স্টুডেন্টসদের, আপনার যে এত বছরের জার্নি, আপনি কি দেখলেন স্টুডেন্টদের মধ্যে আর কিভাবে ওদের ভয় কাটাচ্ছেন? অ্যাকচুয়ালি এটাই ব্যাপার, ওই সাবজেক্টটার মধ্যেই না একটা যেন একটা গুরুগম্ভীর ব্যাপার। প্রথমেই আপনিও দেখুন, আমরা সবসময় মানে বাচ্চারাও বা আমরাও যখন পড়াশোনা করতাম, ফিজিক্স টিচার মানে একটা মোটা ফ্রেমের চশমা পরে আসবে আর হচ্ছে এই তুমি ফিজিক্স এটা বুঝতে পারো নি, তোমার দ্বারা হবে না, যাও চলে যাও। আপনারও মোটা ফ্রেমের চশমা রয়েছে? একদম একদম। তো এবার ওইটা কাটানোর জন্যই আমি একদম এই ফ্রেমের চশমাটা করেছি, যে এই ফ্রেমটা মানেই ভয় নয়। তো এবার এই যে জিনিসটা, হ্যাঁ অবশ্যই আমাদের সময় যেসব টিচাররা ছিলেন আমি একেবারেই তাদের নখের যোগ্য হয়ে উঠতে পারিনি, এখনো শিখছি, চেষ্টাও করছি। তো যেটা আসল বক্তব্য সেটা হচ্ছে, আমি যখন পড়াতে গেলাম, পড়াতে গিয়ে দেখলাম যে ওদের সবকিছু নয়, ফিজিক্সটা আমি একটা খুব সুন্দর কথাও বলি ওদেরকে, যে আমি যদি ফিজিক্স পড়াই বা আমার কাছে তোরা ফিজিক্স পড়ে যদি ফিজিক্সের প্রেমে পড়ে যাস, তাতে কিন্তু আমার দোষ নেই কোনো। তো এটার পিছনে মেন যে কারণ সেটা হচ্ছে, ওরা সবসময় যদি চায় যে ফিজিক্সটাকে আমি মুখস্থ করে নেবো, তাহলে কিন্তু কখনো হবে না। বোঝার মধ্যেও না একটা টেকনিক আছে, আমি একটু এক্সপ্লেন করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। সাপোজ আমায় যদি এখন কেউ বলে যে রেজিস্ট্যান্স আর হিটের মধ্যে আমার একটা সম্পর্ক বলতে বলে, এবার আমি খুব স্বাভাবিক জানি যে আমাকে কিন্তু কিছু জিজ্ঞেস করবেন না, আমি খালি শব্দগুলোই শুনেছি। একদম 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 কোনো অসুবিধা নেই, তবে আমি বলছি আপনিও এটা বুঝতে পারবেন, এবং আশা করছি ওপারে যারা রয়েছে তারাও বুঝতে পারবে, রিলেট করতে পারবে। আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে ওইভাবেই বোঝানোটা চেষ্টা করি। তো এবার খুব স্বাভাবিক ব্যাপার, রেজিস্ট্যান্স আর হিট এই সম্পর্কটা সত্যি ওরে বাপরে পরীক্ষার হলে গিয়ে কিভাবে, কিছু মাথায় রাখার দরকার নেই, আমি বলছি একদম মাথায় রাখার দরকার নেই। কিভাবে মাথায় রাখবো? আচ্ছা, আমরা ছোটবেলা থেকে আজ অব্দি মা বাবাদের যা যা বলেছি বেশিরভাগ কাজেই আমাদের বাধাই দেয়, খুব স্বাভাবিক ব্যাপার। এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে যদি আমি ফিজিক্সের ভাষায় না ভেবে নর্মাল ভাষায় ভাবি, তাহলে বাধাই দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক? এবার এই যখন বাধা দেয় তখন আমরা ছোটও থাকি এবং মনে হয় যে উফ আবার এই কাজটায় বাধা, প্রত্যেক মুহূর্তে বাধা, এবং আমাদের রাগ হয়। এটাকে আমি একটু রিলেট করে দিই, আমাদের মাথা গরম হয়, আমরা তো তাই বলি, রাগটাকে ওরকম ভাবে বলি মাথা গরম হয়। তার মানে আমরা বাধা পাচ্ছি, তাতে আমাদের মাথা গরম হয়ে যাচ্ছে। এটাকে ফিজিক্সের সাথে কানেক্ট করে দিই না, তার মানে রেজিস্ট্যান্স বাড়ছে মানে বাধা বাড়ছে, তার মানে হিট বেড়ে যাবে, এই তো হয়ে গেল ফিজিক্স। স্যার ভরসা আসছে যে আমিও হয়তো পড়লে বুঝতে পারবো তাহলে ফিজিক্স। একদম, মানে আমি সেদিনকেই ক্লাস করাচ্ছিলাম, তো আমার স্টুডেন্টরা বলছে স্যার এইভাবে কখনো ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট মানে সরণ বা যে দূরত্ব, এটা কখনো এইভাবে শিখিনি, যে বাড়ি আর শ্মশান, এইভাবে কখনো বাড়ি থেকে শ্মশান যাত্রা, এখান থেকে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট, একদম কোনো আর কোনো কোয়েশ্চেন নেই এরপর, মানে আমাদের সত্যি আর কোনো কোয়েশ্চেন আসছে না আপনি বোঝানোর পর। তো এই জায়গাটা হচ্ছে মেন ব্যাপার, যে আমরা সবকিছুই মুখস্থ করতে চাই বা আমাদের একটা কিছু করতে হবে, এটা পড়ে সাবজেক্টটাকে, একদম নয়। আমি ধরে নেব যে আমার কিচ্ছু করতে হবে না, আমি জাস্ট সাবজেক্টটাকে ভালোবাসতে চাই। এই ভালোবাসার জন্য একটাই কথা আমার, সেটা হচ্ছে কিচ্ছু নয়, জিনিসটাকে রিয়েল লাইফ বা যেভাবে আমার বুঝতে সুবিধা হয় সেভাবে আমি বুঝে পড়লেই হলো, আর কিচ্ছু নয়। এটা হচ্ছে আমার মেন মোটো। স্যার আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো, যে 9-10 লেভেল অব্দি একটা লেভেলে থাকে আমাদের, তখন তো ভৌত বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, এরপর মানে ফিজিক্যাল সায়েন্স, এরপর যখন 11-এ হঠাৎ করে 10-এর পর ওঠা, একটা ভাস্ট সিলেবাসের সামনে পড়ে যাওয়া, এবং ওখানে গিয়ে সব নতুন নতুন জিনিসপত্র, এত মোটা বই তার মধ্যে চলে আসে। তো যারা মাধ্যমিক পাশ করে জাস্ট 11-এ উঠছে, তাদের খুব স্বাভাবিক এটা প্রবলেম হয়, যারা সায়েন্স নিয়ে পড়ছে, ওর কাছে সায়েন্স মানে মাধ্যমিক অবধি যেটুকু পড়ে এসছে সেটুকুই জানে,
যে এই ব্যাপারগুলোই হয়তো আর একটু ডিটেলে থাকবে, সামলে নেব। বাট 11-এ উঠে প্রথম যে ধাক্কাটা খাচ্ছে যে কোথায় ছিলাম আর কোথায় সমুদ্রে ফেলে দিল। তো এই যে ট্রানজিশন পিরিয়ডটাই 11-এ উঠেই ধাক্কা খাওয়া, তার জন্য প্রথমেই যারা এই মুহূর্তে হয়তো 11-এ পড়ছে বা 12-এ পড়ছে, ওরা একই সঙ্গে হয়তো কেউ কেউ নিট, জেই, জেন পাস, এনএম, জিএনএম এরকম বিভিন্ন এক্সামের প্রস্তুতিও করছে, তাদের জন্য আপনার অ্যাডভাইস কি থাকবে যে অ্যাপ্রোচটা এরকম হলে বিপদে কম পড়বে হয়তো ওরা? অ্যাকচুয়ালি 9-10-এর পরেই যখন আমরা 11-এ উঠছি, আপনি একদম ঠিক বললেন যে একটা সত্যি ভাস্ট সিলেবাস যেটাকে আমাদের কভার করাটা সত্যি ডিফিকাল্ট হয়ে যায় হঠাৎ করে। আর আরেকটা জিনিস দেখবেন আমাদেরও হয়েছে যে 9 থেকে 10, 10 থেকে 11-এ যেই উঠলাম একটু ফাঁকিবাজি আরেকটু বেড়ে গেল, আর একটু বেশ মজার মধ্যে ঢুকে গেলাম, ব্যাপারটা এরকম থাকে, জিনিসটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এই জায়গাটাকে মেকআপ করবার জন্য আমি বলছি না ওই মজাগুলোকে বাদ দিতে, কারণ ওই মজাগুলো যদি চলে যায় জীবন থেকে আর ফিরে আসবে না। তাই আমি মজাগুলোকে বাদ দিয়ে, আমি কখনো কোনো কিছু বাদ দিয়ে বলি না, খেলবে না বা ঘুরতে যাবে না বা একটু সিনেমা দেখবে না, সব করো, ঠিক আছে? ইচ অ্যান্ড এভরিথিং, জীবনের যা যা করার দরকার সেটা করো। এমন কিছু করো না যাতে তোমার বাবা মার বা তোমার নিজস্ব সম্মান নষ্ট, এরকম কিছু করো না, বাট যা যা যেগুলো দুষ্টুমিগুলো করা যায় সব করো, কোনো অসুবিধা নেই। এরপর এই জায়গাটাকে আরেকটু আয়ত্ত করবার জন্য আমি যেটা বলবো, মেন প্রবলেম হয় ফিজিক্সের অঙ্কগুলোতে। এই জায়গাটা একটা আমি কনসেপ্টটা বোঝালাম একটু আগে যে কনসেপ্ট এইভাবে করো, এরপর চলে আসছে অঙ্ক। এবার এই অঙ্ক করারও আমি রিসেন্টলি ইউটিউবেও কিছু ভিডিও দিচ্ছিলাম এই রিলেটেড। তো যেটা হচ্ছে ধরুন অনেকে কি করে, আমি অঙ্কটা নেবো না, মানে সায়েন্স পড়বো কিন্তু আমি অঙ্কটা নেবো না, অথচ আমি ফিজিক্স নেবো, কেমিস্ট্রি নেবো, বায়োলজি নেবো, গুড, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ফিজিক্স পড়তে গেলে অঙ্কটা ইম্পর্টেন্ট, কারণ ডিফারেন্সিয়েশন থেকে শুরু করে ইন্টিগ্রেশন সবই লাগবে। এবার প্রথমেই এই ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন আমি করতে যাব না, আগে আমি বুঝবো কেন করব। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমি যখনই বুঝে যাব না যে কেন করব, তখন আর আমার করতে অসুবিধা হবে না। আমরা এখনো অর্ধেক স্টুডেন্ট বলতেই পারবে না হয়তো যে কেন করছি, আমরা করতে হয় তাই করছি, স্যারের কাছে পড়ে নিয়েছি শিখে গেছি, কিন্তু কেন করব? হঠাৎ আমি তো যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্কের সবই জানি, তাহলে হঠাৎ কেন এই ডিফারেন্সিয়েশনটাই আলাদাভাবে করতে হবে, হঠাৎ কেন আমি ইন্টিগ্রেশনটাই আলাদাভাবে করতে হবে? নিশ্চয়ই তো এটার কিছু কাজ আছে। এটা হয়ে গেল আমার প্রথম, যে আমার বুঝে নেওয়া। এরপর এটার অ্যাপ্লিকেশন কোথায় তাহলে অ্যাপ্লাই করবো, আমি তো বুঝে গেলাম যে তাহলে এটা এই, যখনই আমি বুঝে যাব না যে এটা এই কারণে করছি, তখন অনেকটা মানে আমি বলতে পারি 80% আমার কাছে ক্ল্যারিটি চলে আসবে যে আচ্ছা এবার আমার এই জায়গাটায় এই অ্যাপ্লাই করতে হবে, এটাই আমার এই জায়গাটায় এই অ্যাপ্লাই করতে হবে, এটাও আমার কাছে ক্ল্যারিটি চলে এলো। এরপর আর একটা প্রবলেম হচ্ছে প্র্যাকটিস না করা। এই অঙ্ক মানেই প্র্যাকটিস করা। এবার এই প্র্যাকটিসের জন্য কিছু ট্রিক্স আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমত আমি যে চ্যাপ্টারটা করব তার এগেনস্টে আমার যা যা ফর্মুলা হতে পারে, ফিজিক্সে এটা একটা সুবিধা যে ম্যাক্সিমাম চ্যাপ্টার যদি একটু ফর্মুলাটা মোটামুটি সড়গড় হয়, সেই অঙ্কটা করে দেওয়া যায়। ওকে, এবার একটু কনসেপ্ট তো থাকতেই হবে, নাহলে তো সেটা সম্ভব নয়। তো এবার প্রথম আমার একটা খাতাই থাকবে শুধু অঙ্কের খাতা, মানে প্রথম একটা পেজ থাকলো, তার মধ্যে শুধু ফর্মুলা, শুধু ওই চ্যাপ্টারের, সব চ্যাপ্টারের নয়, শুধু ওই চ্যাপ্টারের। এরপর ওই ফর্মুলা গুলো দিয়ে, প্রত্যেকটা ফর্মুলা দিয়ে এক একটা অঙ্ক হয়ে গেল। তাহলে আমার কাছে ফর্মুলার রিলেটেড কি কি অঙ্ক হতে পারে হয়ে গেল। এইটা আমার কাছে কখন কাজে লাগবে? যখন আমার ঠিক পরীক্ষার আগের দিন বা দুদিন আগে, এই টাইমটা বেশি এটা কাজে দেয়। আমি খাতাটা করলাম, আচ্ছা এই ফর্মুলা গুলো আছে, আচ্ছা এটা দিয়ে এই অঙ্কগুলো হতে পারে। এবার একটা রাফ খাতা থাকবে সঙ্গে, ওই যে আমি ফর্মুলা গুলো লিখেছি এবং তার এগেনস্টে একটা করে অঙ্ক করেছি, তার রেসপেক্টিভ আর কি কি অঙ্ক হতে পারে আরো 2-3টে করে নিলে ফুল, আচ্ছা এবার আমার ফুল কনসেপ্ট। আমি 100% জোর দিয়ে বলছি, কেউ যদি আমার এই রুল ফলো করে, তার মানে সে নিজে একদম পুরো অন্তত 2 সপ্তাহের মধ্যে সে তার ফল পেয়ে যাবে। একদম অব্যর্থ ওষুধের মতো কাজ করবে, হয়তো এটা হোমিওপ্যাথির মতো কাজ করবে ধীরে ধীরে, বাট পুরো রোগ নির্মূল হবে, ভিতর থেকে কাজ করবে। দুটো জিনিস, এক হচ্ছে কনসেপ্ট, সেটা আমি প্রথমেই বোঝালাম, নিজেকে রিলেট করে নিতে হবে বাস্তব লাইফের সাথে। আর 2 হচ্ছে আটকে যায় আমাদের অঙ্কে, সেই জায়গাটাকে আমাকে এইভাবে ক্লিয়ার করে নিতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার ফাঁকিবাজির কথা বলছিলেন, হ্যাঁ, জয়েসের স্টুডেন্ট লাইফে কেমন ছিল? হ্যাঁ, এইটা নিয়ে আমার একটা জিনিস বলার আছে। আমায় না বাবা বলেছিল, তুই তো ভীষণ পড়াশোনায় মানে ফাঁকি যতটা মেরে করা যায়, তো জানিস তো যারা সায়েন্স নিয়ে পড়ে তারা সব থেকে বেশি ফাঁকি মারে। আচ্ছা, হ্যাঁ, কথাটা খুব সত্যি নয়, আবার খুব মিথ্যেও নয়, ঠিক আছে? খুব সত্যি নয় কোন দিক দিয়ে? প্রচুর, মানে ওই যে আপনি এইমাত্র বললেন না 9 থেকে 10, 10 থেকে যে 11-এ, মানে 11 মানে
ওই পুকুর থেকে সমুদ্রে পড়ে যাওয়ার মতো, মানে আপনি বুঝতে পারবেন না কোথায় যে কি হচ্ছে, মানে কিছু বোঝা যায় না। কিন্তু ফাঁকিবাজির জায়গাটা কোথায়, ওই একবার যদি ধরে নেওয়া যায় জিনিসটাকে, ওই ফ্লোতে চলে আসলে আর সত্যি ওই সারাদিন পড়বার কোনো ব্যাপার থাকে না। একবার আপনাকে দেখবেন, আমি মাঝে মাঝেই বলি স্যার আমার কাছে যদি ক্ল্যারিটি থেকে যায় এটার, ব্যাস আমি বলি না আপনার, তো ওটাই আমার কাছে, ওটার ক্ল্যারিটি চলে আসলে আমি ওটাকে করে দিতে পারবো। ব্যাপারটা হচ্ছে ওরকম। তো জীবনটাও সায়েন্সের মতোই ফর্মুলা। একদম 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 পুরো ফর্মুলা। স্টুডেন্ট লাইফে জয় স্যার কেমন ছিল বুঝলাম, আর এই যে শিক্ষাগুরু জয় হয়ে ওঠার যে যাত্রা, আজকাল তো স্টুডেন্টরা এটাও বলে যে জয় স্যার কোনো নাম নয়, জয় স্যার একটা ব্র্যান্ড। তো ব্র্যান্ড তো একদিনে হননি, জার্নিটা কেমন ছিল, কবে শুরু করলেন প্রথম পড়ানো, বা সেই সময় যখন প্রথম পড়িয়েছিলেন আর আজকে যখন আপনি পড়ান, তো জয় স্যারের টিচার হওয়ার জার্নিতেও কি কোনো পার্থক্য এসে গেছে? হ্যাঁ এসছে, এবং সব থেকে বড় কথা শুনলে আপনিও অবাক হবেন, আমার টিচার হওয়ার কথাই নয় অ্যাকচুয়ালি। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি যারাই আমার যদি কখনো বাড়ি যায়, অবশ্যই সবাইকে আমন্ত্রণ রইলো। তো আমার বাড়িতে একদম, আমার বাড়িতে আপনি গেলে পুরো মেডেল থেকে শুরু করে কাপ সব ভর্তি। ইনফ্যাক্ট আমি টিল এখনো যে টাওয়ালটা দিয়ে আমার গাম হচ্ছে, ওটা আমার পাওয়া টাওয়াল, প্রাইজ পাওয়া। স্পোর্টসম্যান ছিল? একদম, আমি স্পোর্টসম্যান ছিলাম। আমার মেন ইভেন্ট ছিল 100 মিটার। আচ্ছা। বাট ক্লাস 11-এ একটা ইনসিডেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে যে আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। আচ্ছা। তো এইটা আমায় না পুরো দুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছিল এই জায়গাটায়। মানে এটা বলতে গেলে হয়, মানে আমি এখনো হয়তো একটু ইমোশনাল হয়ে যাব, তাও এই গল্পটা একটু হয়তো সবার সাথে করা উচিত, কারণ তোমাদেরও এটা একটু জানা দরকার। কারণ তাহলে তোমরাও বুঝতে পারবে যে কখনো ভেঙে পড়তে নেই, ঠিক আছে? এই জায়গাটাই বলবার আমার। তো যেদিন লিগামেন্ট ছিল, আমি কিন্তু 3 বছর অ্যাকচুয়ালি ধরাই পড়েনি। আমার কি হতো, পাটা জাস্ট ফলস হয়ে যেত, তো আমি বুঝতেও পারিনি যে আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। আমি তো জানি আমি খেলতে এবং খেলাধুলো কন্টিনিউ করছেন একদম, কিন্তু খেলতে গিয়ে একটাই প্রবলেম হতো, পাটা টুইস্ট হয়ে গিয়ে আমি আর ওই সময় পা দাঁড়াতেই পারতাম না। এবার বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, তো ওটা হচ্ছে না, ধরা পড়ছে না। এগুলো কিন্তু এক্সরেতে ধরা পড়ে না। এটা একটা খুব ভীষণ ভাইটাল জিনিস, তো এটা কিন্তু এমআরআই করলেই ধরা পড়ে। একদিন আমি না হয় সেটাও বুঝিয়ে দেবো ক্লাসে। তো যাই হোক, তো এমআরআই করলেই এটা ধরা পড়ে। তো আফটার 3 ইয়ার্স যখন এমআরআই করে ধরা পড়লো, দেখা গেল আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। তারপর যথারীতি অপারেশনের দিন আমায় সন্ধ্যে 6টা নাগাদ বেডে দেওয়া হলো। ওই সন্ধ্যে 6টা থেকে পরের দিন ভোর 6টা অবধি আমি শুধু চোখ দিয়ে জল বেরিয়েছে আর অসম্ভব যন্ত্রণাই ফিল করেছি, মানে শুধু যন্ত্রণা, মানে আর কিছু আমি ফিল করতে পারিনি। তারপর যখন আমি বললাম যে আমার এরকম তো খেলাধুলার এরকমই ইয়ে ছিল, তো ডাক্তার বলল কখনো আর ভুল করেও দৌড়ে বাসটাও ধরতে চেও না। কিন্তু বলে রাখি যে আমি কিন্তু দৌড়ে ট্রেনও ধরেছি, সেটাও আমার ওই নিজের একটা অসম্ভব জেদ যে আমায় পারতেই হবে, কোনোভাবে আমি হেরে গেলে চলবে না। এটা আপনি কখনো লক্ষ্য করলে দেখবেন আমি একটা কথা সবসময় বলি, হেরে গেলে আমায় চলবে না, তো আমাকে জিততেই হবে এট এনি কস্ট, সেটা যেভাবেই হোক, অসৎ পথে নয়, সৎভাবে। তো স্পোর্টসম্যান স্পিরিট যেটাকে বলা হয়, একদম 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 সেইটা ভেতরে রয়েছে। হ্যাঁ, ওটা এখনো রয়ে গেছে, মানে আমার কোনো কিছুতে হেরে গেলে চলবে না। তো আর আমার কাছে আরেকটা জিনিস আছে যে আমি কখনো শিখতে, মানে আপনি যদি আমার কাছে এসে জয় স্যার আপনার এটা করতে হবে, বেশ আমি শিখতে চাই, কোনো অসুবিধা নেই, আমার শিখতে কোনো আপত্তি নেই, সবাই শিখতে পারে। এখনো আমি টিল ফিজিক্স এখনো শিখে যাচ্ছি। তো এরপর যেটা হলো যে আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিলাম। তো আমার অ্যাকচুয়ালি সরকারি চাকরি খেলা থেকেই হয়ে যেত, মানে আমার যারা কোচ ছিলেন, একদম একদম আমার যারা কোচ ছিলেন তারা রীতিমতো সরকারি জবই করেন, এবং আমার ওখান থেকে আচ্ছা এখানে আর একটা জিনিস বলে রাখি, এটাও কিন্তু এতটা সহজ নয় যে আমি একটা স্পোর্টসের সাথে যুক্ত মানে সরকারি চাকরি পেয়ে যাবো, এটাও নয়। রীতিমতো বেঙ্গল মিট করতে হয় এবং বিভিন্ন বড় বড় একদম স্টেট লেভেলে খেলে আপনাকে র্যাঙ্ক করতে হবে, তবে গিয়ে আপনার সেই অপরচুনিটি তৈরি হয়। আপনারা দেখবেন এই রিসেন্টলি যে মহিলাদের যে বিশ্বকাপ হলো, সেখান থেকে রিচা ঘোষ, এক্স্যাক্টলি তো ওরকম অতটাও সহজ নয় ব্যাপারটা, তারও কিন্তু সেই কোয়ালিটি আছে একটা, ঠিক। তো এটা হচ্ছে ব্যাপার। তো সেখান থেকে আমার শুরু হলো জার্নি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেওয়া। সেখানেও আবার ধাক্কা, 0.2 মার্কসের জন্য কোথাও, কোনোটায় 1 মার্কসের জন্য, এরকম অনেকগুলো ধাক্কা হতে হতে এই সময় আমি শুরু করলাম পড়ানোর জার্নি। একটা ইনস্টিটিউটেও যুক্ত হলাম, আর কিছু টাইম আমার বাঁচানো থাকতো, ওই টাইমে আমার যতই পড়ানোর আসুক আমি পড়াবো না। আর ইনিশিয়ালি ডেজে জয় স্যার এরকম এত মানে শান্ত শিষ্ট বা এরকম ছিল না, খুব একদম রাগী। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি বলতে গেলে ক্লাস 12-এর পর, মানে ফার্স্ট ইয়ার থেকেই ওরকম ভাবে আমি পড়ানো শুরু করে দিয়েছি অ্যাকচুয়ালি। আমার স্টুডেন্ট কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার এরাও আছে, এবং সেটা নিয়ে আমি একটা মজার গল্প বলছি, মানে গর্বের, মানে ওই দিন আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো। তো যে ছেলেটির কথা বলবো, যে ডাক্তার, তো
এবার ভালো কথা, তো এবার আমি পড়ানো শুরু করলাম, আস্তে আস্তে ইনস্টিটিউটে যোগ করলাম। আমি নিজের অজান্তেই এটাকে ভালোবেসে ফেলেছি, এটাকে আমি না এনজয় করতে শুরু করলাম। মানে রিয়েলি বিশ্বাস করুন, আপনি যদি আমায় জিজ্ঞেস করেন কবে থেকে, আমি বলতে পারবো না, আমি আজও বলতে পারবো না যে আমি কবে থেকে এটাকে ভালোবেসে ফেলেছি। আজকে মানে আমি দাঁড়িয়ে বলতে পারি যে আমায় যদি কেউ বলে 10টা 5টা ডিউটি করতে হবে আর 24 ঘন্টা পড়াতে হবে, আমি পড়াবো। মানে আমার এখন এই লেভেলের জব স্যাটিসফ্যাকশন। একদম একদম একদম। তো এবং আরেকটা জিনিস এর মধ্যেও বলার দরকার যে এরকম একটা বড় প্ল্যাটফর্মে আমি সুযোগ পেয়েছি, অবশ্যই হ্যাঁ, এটাও একটা বিশাল সুযোগ। আড্ডা 24/7ও আপনার মতো শিক্ষককে পেয়ে আড্ডা 24/7ও ধন্য যে এত ভালো লেভেলে ফিজিক্স আমাদের প্ল্যাটফর্ম থেকে আড্ডা 24/7 বেঙ্গলি স্মার্ট স্কুল ইউটিউব চ্যানেল থেকে গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা শিখতে পারছে আপনার কাছ থেকে। একদম, এবং আমিও কৃতজ্ঞ অবশ্যই। মানে যেভাবে আমি আড্ডা 24/7 এর থেকে হেল্প পেয়েছি, তো সেটা অনস্বীকার্য। হ্যাঁ, যাই হোক, এই রিসেন্টলিও আমার আবার একটা অপারেশন, সেই সেম অপারেশন সেম ভাবে, যাই হোক। তো আমি যেটা বলছিলাম সেই জায়গাটায় ফিরে আসি। তো এরপর আমি আস্তে আস্তে প্রফেশনটাকে ভালোবেসে এবার আমি প্রচুর অফলাইন, মানে এরকমই বলতে পারি কলকাতার মনে হয় কোনো প্রতিষ্ঠানই একটা দুটো বাদ দিয়ে আর বাকি নেই যেখানে জয় স্যার পড়ায়নি। একদম। তো সেখানে মোটামুটি সব জায়গাতেই পড়াতে পড়াতে এরপর আমি যে বললাম না রাগী টিচার ছিলাম, আমি যে স্টুডেন্ট গুলোর কথা বলছি যে ডাক্তার, আমি কিন্তু তখন খুব হচ্ছে না এটা এরকম ভাবে একদম পুরো রাগ। তারপর আস্তে আস্তে বুঝলাম না, বাচ্চাদের ঠিক এইভাবে আমি ওদের আয়ত্ত করতে পারবো না জিনিসটাকে, আমার একটা ইউনিক কিছু ভাবতে হবে। তারপর আস্তে আস্তে আমি নিজে ভাবলাম যে আমি যদি ওই সময় ওর জায়গায় ওই চেয়ারটায় বসতাম তাহলে আমায় কিভাবে বোঝালে আমি বুঝে যেতাম। এইটা আমি কিন্তু এটা খুব ভালোবাসি প্রত্যেক মুহূর্তে। আজকেও আমি হয়তো বাড়িতে গিয়ে রাত্রির 12টা 1টা অব্দি এটাই ভাববো যে আচ্ছা এই জিনিসটাকে আর কি বেটার করা যায়, এই টপিকটাকে আরো সুন্দর করে কি বোঝানো যায়। তো এটাই আমার কাছে চলে আসে, এটা ফ্লোতে না এক্সাম্পল চলে আসে। তো এটাতে দেখলাম বাচ্চারা এনজয় করতে শুরু করলো। মানে বিলিভ মি, আমি একটা কথাও বলি ওদেরকে যে আমি পড়াতে গেলে মানে যদি আমার ক্লাস থাকে, ক্লাস কেউ মিস করে না। আমি খুব ভালো টিচার না, আমি সব থেকে নিম্নমানের ফ্যাকাল্টি, কিন্তু ওই যে ক্লাসে এসে মজা করবে, এনজয় করবে, স্যার এসে মজা করবে, ইয়ার্কি মারবে, গল্প করবে, একদম সিনেমার মতো। মানে আমি চেষ্টা করি ক্লাসটাকে পুরো একদম সিনেমা হল তৈরি করে দেওয়ার, ঠিক আছে? এটাই একদম থেকে বড় বোধহয় একজন টিচারের আজকের দিনে অন্তত গুণ, যেখানে স্টুডেন্টের কনসেন্ট্রেশন খুব কম। এক্স্যাক্টলি, আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে 2 থেকে 4 সেকেন্ডে ওরা নিজেদের জাস্ট রিলস পাল্টে ফেলছে একের পর এক, সেখানে একটা 1 ঘন্টার ক্লাস ওদেরকে ধরে রাখা এবং ফুল কনসেন্ট্রেশন নিয়ে, এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। একদম একদম। তো ওই ব্যাপারটাই হচ্ছে যে ওদেরকে পুরো একদম একটা সিনেমা, যেন একটা সিনেমা দেখবে, 2 ঘন্টার সিনেমা দেখবে, বেরিয়ে যাবে। আর সিনেমা তো আর ভুলে যায় না কেউ, একদম, এটা হচ্ছে ব্যাপার। এখানে আর একটা জিনিস বলার আছে, আমার একজন ব্যক্তি একটা দারুণ কথা বলেছিলেন, ওটা বলা খুব জরুরি। বলেছিল, জয় তুই অবশ্যই আগে ক্লাসে ঢুকে দেখবি কোন ছেলেটা জানলার দিকে তাকিয়ে আছে, জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, তুই পুরো ক্লাসটা ওই ছেলেটাকে বুঝিয়ে চলে আয়, আর ক্লাসটা তারপর থেকে পুরো তোর হয়ে যাবে। এটা না একটা মানে কি বলবো, গোল্ডেন ওয়ার্ড যাকে বলে, অসাধারণ এই কথাটা, সত্যি তাই অসাধারণ কথা এটা একটা। থ্যাংক ইউ স্যার, এতটা এক্সপেরিয়েন্স নিজের জার্নি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। স্যার আপনি তো তাহলে স্পোর্টসম্যানশিপ থেকে গভর্নমেন্ট জবের দিকে ভাবছিলেন, আর তারপর টিচিং প্রফেশনের ভালোবাসায় ফিক্সড সারা জীবনের জন্য টিচার হয়ে যাওয়া। একদম একদম। কিন্তু আজকের দিনে যারা সায়েন্স নিয়ে পড়ছে, 11-12 হয়তো সায়েন্স নিয়েছে মাধ্যমিকের পর, এবার আমাদের ছোটবেলায় একটা ব্যাপার ছিল যে 2-3টে প্রফেশন ছিল, জেনারেলি বাড়ি থেকে চাপ দেওয়া হতো যে এইগুলো পড়, একদম, কারণ এইগুলো পড়লে একটা চাকরি হয়ে যাবে নিশ্চিতভাবে। কারণ খুব সত্যি কথা বলতে, যতই আমরা বলি না কেন যে পড়াশোনা জ্ঞান অর্জনের জন্য, দিনের শেষে ওই পড়াশোনাটাকে, বিদ্যাটাকে কাজে লাগিয়ে তাকে ভাত জোগাড়ও করতে হবে এবং নিজের পরিবারকেও প্রতিপালন করতে হবে। তো যুগ বদলাচ্ছে হু হু করে, এআই আসছে, রোবোটিক্স আসছে, এত কিছু আসছে, জবের নেচার বদলে যাচ্ছে, কোনো জায়গায় স্যাচুরেটেড হয়ে যাচ্ছে মার্কেট। আজকের দিনে যারা আপনার কাছে পড়ছে, যারা 11-12 সায়েন্স নিয়ে পড়ছে বাচ্চা ছেলেমেয়েরা, বা যারা গার্জেনরাও সারা বাংলা থেকে এই ভিডিওটা দেখবেন, তাদের সন্তান সন্ততি হয়তো 9-10 পড়ছে, 11-12 পড়ছে, এমন কোন কোন দিক রয়েছে যেদিকে ছেলেমেয়েরা গেলে নেক্সট 15-20-25 বছর অব্দি আমরা ভাবতে পারি যে এই সেগমেন্টটায় জব থাকবে, জবের ভ্যাকেন্সি এবং অপরচুনিটি থাকবে, এবং ওদের কেরিয়ার গ্রোথও ঠিকঠাক হতে পারে? এইখানে সত্যি একটা দারুণ প্রশ্ন করেছেন আপনি আমার কাছে।
আগে সব থেকে গার্জেনদেরকে বলবো যে আপনারা না শুধু আমার ছেলে ডাক্তার হবে বা আমার মেয়ে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা অনার্স নিয়ে পড়বে, এর বাইরে আমরা আর কিছু ভাবতে পারছি না, এই জায়গাটা থেকে একটু প্লিজ বেরিয়ে আসুন। কারণ এখন না অপরচুনিটি প্রচুর, আমরা জানি না বলে আমাদের হয়তো এই অপরচুনিটি হাতছাড়া হয়ে যাচ্ছে। আমি একটা পরীক্ষার কথা বলি, সেটা হচ্ছে জেনপাস ইউজি। এটা কিন্তু একটা দারুণ এক্সাম। এটার জন্য কিন্তু যারা এই যে নিট দিচ্ছে, তারা নিটের বাইরে আর কিছু আমি দেবো না, আমি ডাক্তারি পড়বো, নিট দেবো, অথবা আমি বায়োলজির যে কোনো একটা পার্ট নিয়ে আমি অনার্স করব না। বেরিয়ে আসো, এসে তুমি জেনপাস এক্সামটা দাও, নিটের থেকে আরেকটু সহজ পরীক্ষা। এটাও কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এই 3টে সাবজেক্ট হলেই কিন্তু তুমি এই এক্সামটা দিতে পারবে। এবং কোয়েশ্চেন লেভেল তুলনামূলক অনেক সোজা বলতে 11, হ্যাঁ নিটের থেকে 11-12, মানে 11-12টা যদি ভালো করে পড়া যায় ওই পরীক্ষাটা খুব সহজে ক্র্যাক করা যায়। আর এই পরীক্ষা দিয়ে ওরা কি হতে পারবে? হ্যাঁ, এই পরীক্ষা দিয়ে কিন্তু ওরা অনেকগুলো, মানে একটা হচ্ছে বিএসসি নার্সিং আর একটা হচ্ছে প্যারামেডিক্যাল। আপনাকে আজকে আমি দারুণ কতগুলো, আপনি দারুণ প্রশ্ন করেছেন, কতগুলো প্রফেশন নিয়েও বলবো, আপনি নিজে বুঝতে পারবেন সেগুলো। এই যে বিএসসি নার্সিং, এই বিএসসি নার্সিং সরকারি কলেজে শুধু মেয়েরাই করতে পারবে। আচ্ছা, কিন্তু যদি কোনো ছেলে ভাবে যে আমি বিএসসি নার্সিং করবো, প্রাইভেটে তার জন্য অপরচুনিটি রয়েছে। কোনো ছেলেরা নার্সিং এর মানে পরীক্ষা দিতে পারে বা নার্সিং ট্রেনিং নিতে পারে বা নার্স হতে পারে, এই ধারণাটাই সমাজে খুব একটা প্রচলিত নয় যে নার্স মানেই মেয়ে। একদমই, এইটাই হচ্ছে আমাদের ভুল ধারণা। নেক্সট আরেকটা জিনিস, এই জিনিস মানে এটা যখন বলছি বলে রাখি, আমার বাবা আর্মিতে ছিলেন এবং তারপর শিশু মঙ্গলে ছিলেন। যে স্কুলটার কথা বা যে কলেজটার কথা আমি বলিও, যে এখানে তোমরা মা শারদা তোমরা ভর্তি হবে, এটার কথা বলিও, তো আমার বাবা ওটি টেকনিশিয়ান ছিলেন। ওই জন্য না এই প্রোফাইল গুলো সম্বন্ধে আমি খুব ভালোভাবে ওয়াকিবহাল। এবার বোঝা গেল মানে কিভাবে কি ওরা কি করছে, ওদের কি জব রোল, মানে এটা প্রত্যেকটা আপনি এখনো আমি ইনফ্যাক্ট এখন একটু ভুলে গেছি, বাবার থেকেই শেখা, ইনজেকশন দেওয়া, প্রেশার মাপা, এগুলো আমি প্রেশার মাপা ভুলিনি, ওটা এখনো করতে পারি। ইনজেকশন দেওয়াটা একটু ভুলে গেছি, খুব একটু ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট নয়, সহজই, কিন্তু ওই যেটা চর্চার অভাবে হয় না, আগে পারতাম আমি ওটা। মানে ওই অনেক রকম ইনজেকশনের প্রসিডিওর হয়, সেগুলো নিয়ে পরে একদিন বলবো। তো একটা ভেনে দিতে হয়, একটা নর্মালি দেওয়া যায়, তো এরকম অনেকগুলো ব্যাপার আছে। এনিওয়ে, তো যেটা বলছিলাম যে আরেকটা হতে পারে প্যারামেডিক্যাল। এই প্যারামেডিক্যালটা নিয়ে আমার অনেক কিছু বলবার আছে। আপনি নিজে বুঝতে পারবেন যে কত সুন্দর জব প্রোফাইল হতে পারে যদি কেউ একটা এটা নিয়ে ভাবে। প্যারামেডিক্যালের কিন্তু অনেকগুলো কোর্স আছে, যেমন বিএমএলটি, সিসিটি, ওটিটি থেকে শুরু করে বিভিএসও। এবার এই ছোট ছোট ফর্মগুলোকে আমি একটু ভেঙে বলি। একদম। যেমন বিএমএলটির কিন্তু রিক্রুটমেন্ট সব থেকে বেশি হয়। আচ্ছা, ঠিক আছে, যেটা ল্যাব টেকনোলজি হিসাবে আর কি আমরা কাজ করে, মানে জবটা আফটার গেটিং জব। আমি পুরো জিনিসগুলো একটু ভেঙেই বলছি আরো। যেমন আমি একটা জিনিস নিয়ে যদি বলি, ফিজিওথেরাপিস্ট, আমরা খুব মানে আমি একদম বিএমএলটিতে আসছি, আগে যেগুলো টার্মগুলো আমরা খুব রিলেটেড, আমি সেগুলো নিয়ে একটু বোঝাতে চাইছি। তাহলে একজন ফিজিওথেরাপিস্ট যেই বললাম স্যার, আপনিও বললেন হ্যাঁ এই টার্মটা তো আমি রিলেটেড। এবার এই যে আপনি ফিজিওথেরাপিস্ট হবেন, আপনি কিন্তু এই জেনপাস দিয়ে প্যারামেডিক্যাল কোর্স করে তবেই হতে পারবেন। ওকে, ঠিক আছে। এবার আপনি বলবেন স্যার জব অপরচুনিটি, ধরুন সাপোজ আপনি কোনো জব পেলেন না, দরকার নেই জবের। আমার এই যে রিসেন্টলি পায়ের অপারেশন হলো, তো আমার বাড়িতে একজন ফিজিওথেরাপিস্ট আমায় ফিজিওথেরাপি করতে আসলেন। এটা কিন্তু ডাক্তারের রেফারেন্সে, মানে ওনাদের সাথে পুরো একদম ডাক্তারদের কানেকশনই থাকে, যে স্বাভাবিক যে এ খুব ভালো করছে বা এ রয়েছে, আমার পেশেন্টকে এর আন্ডারে দিলে বেটার কিওর হবে, একদমই তাই। এই হিসাবে তো পার সিটিং এ উনি মানে ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো থাকলেন, 1 ঘন্টাই ধরা ভালো, 1500 ওনার চার্জ। ওকে, এবার উনি সারাদিন এটা কিন্তু একটা করছেন না, অনেকজন রয়েছে এরকম আমার মতো যাদের অপারেশন হচ্ছে, যদি ওনার চেম্বারও আছে, ইনফ্যাক্ট পার্সোনাল নিজস্ব চেম্বার, সেখানে গেলে ওটা 1000 রুপিস। ওকে, তো তার মানে আমি কিন্তু জব পেলাম না, তারপরেও আমার অপরচুনিটি আমি বোঝাতে পারলাম। আর একটা মানে স্কিল থাকলে, একদম নলেজ থাকলে সে কিছু একটা করে নেবে এবং যথেষ্ট ভালো রকম ভাবে, একদম। এবং এই ফিজিওথেরাপিস্টটা প্রথমেই কেন বললাম, কারণ আজকে শুধু এই অপারেশন নয়, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, কোমরের ব্যথা লেগেই আছে। মানে আমাদের বাবা মাদেরই একটু বয়স হলে ডাক্তার ফিজিওথেরাপি করুন, তো এইটা হচ্ছে মানে একটা মানে খুব রিলেটেড আমি জিনিসটাকে নিয়ে বললাম। আর একটা জিনিস বলি, দেখুন আপনার চোখেও আছে, আমার চোখেও আছে, বিভিএসও। অর্থাৎ এই যে
আপনি যখন কোনো দেখবেন এখন যে দোকানগুলো, চশমার দোকানগুলো, যে কোনো মানে সেটা আপনি বড় কোনো দোকানে যান বা মাঝারি কোনো দোকান বা যে কোনো দোকানে যান, দেখবেন একজন থাকে যে আপনার চোখের পাওয়ারটাই টেস্ট করে দিচ্ছে। একদম একদম। সে কিন্তু চোখের ডাক্তার নয়। সে এই যে বিভিএসও কোর্সটা করছে, তার মানে সে কি কি করতে পারছে? সে কিন্তু আপনাকে লেন্স প্রোভাইড করা, আপনার পাওয়ার দেখে লেন্স প্রোভাইড করা থেকে শুরু করে আপনার কত চশমায় পাওয়ার আছে সেই অনুযায়ী সেই চশমাটা দেওয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং করতে পারবে। শুধু অপারেশনটা করতে পারবে না, প্রেসক্রাইবও করতে পারবে কিন্তু সে। আমি যদি খুব ভুল না করি, কলকাতাতেই চোখের ডক্টরের ক্লিনিক বা এইরকম বড় চশমার সংস্থা শুধু কলকাতায় 1000টা আছে, তো অন্তত 1000 জনের এই ফিল্ডে কর্মসংস্থান শুধু কলকাতায়। একদমই। আর এখন আপনি ভেবে দেখুন, আজকালকার দিনে আমরা যা সচেতন হয়ে উঠেছি, তাতে আপনি কি এরকম চাইবেন যে নর্মাল একটা পাওয়ার হলেই হলো? নিশ্চয়ই নয়। চোখের ব্যাপারটা চোখের মতো জিনিস নিয়ে ছেলে খেলা করা একদম। এবং আপনি একজন প্রপার যে পড়াশোনা করেছে এইটা নিয়ে, যার এক্সপিরিয়েন্স আছে, আপনি তার থেকে নিচ্ছেন, তাহলে আপনি স্যাটিসফাইড না? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে এই আর একটা জব প্রোফাইল হতে পারে। এবার আমি যেটা বলছিলাম, বিএমএলটি আপনি কিছু হলেই, মানে আমরা সুগার টেস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মোটামুটি করিয়েই থাকি। একদম। আচ্ছা, এই যে এগুলো করি, নিশ্চয়ই ল্যাবে করি। এই ল্যাবে যারা করছে তারা নিশ্চয়ই কোনো এই রিলেটেড কিছু পড়াশোনা করেছে, অবশ্যই টেকনিক্যালি কোনো পড়াশোনা করেছে। এই যে জিনিসটা, এটাই হচ্ছে বিএমএলটির কোর্স থেকেই তারা তারপর এই জব অপরচুনিটিটা পাচ্ছে। মানে আমার ব্লাডটা নিয়ে ওরা পরের দিন রিপোর্ট দেয় বা রাতে, মাঝখানে যে রিপোর্ট গুলো যারা ব্লাডটা টেস্ট করে তৈরি করছে, একদম। এবং তারাও কিন্তু মোটামুটি ফার্স্ট ইয়ারটা মানে সবকিছুই তাদের পুরো পড়তে হয়, পড়াশোনা করতে হয়, মানে অ্যানাটমি থেকে শুরু করে সবকিছুই ওদের কিন্তু পড়তে হয় প্রথম যে ইয়েটা আছে, তারপর আলাদা আলাদা করে তাদের। মানে আমি যদি বুঝতে চাই যে যারাই এইচএস এ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়াশোনা করছে, তারা জেনপাস ইউজি এক্সামটা দিতে পারে। একদম। এটা প্রত্যেক বছর হয়? একদম, প্রত্যেক বছরই হয়। ওকে। তো ডব্লিউবিজেই বোর্ড এটা অর্গানাইজ করে। আচ্ছা, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড করে। একদম। তো এই পরীক্ষায় সে যদি র্যাঙ্ক করতে পারে, দেন সে চলে গেল কোর্স করার জন্য কলেজে। একদম। আর কোর্স করার পর এই ধরনের জব রোলে সে কোনো নার্সিং হোম, সরকারি হসপিটাল এখানেও পেতে পারে, আবার এরকম প্রাইভেট বিভিন্ন জায়গাতেও করতে পারছে। একদম। আর এই কোর্সটার ডিউরেশন কতদিন? এই কোর্সটা আপনি এই যে বিএমএলটি বা এইগুলো হচ্ছে 3 বছর হচ্ছে ওদের পড়াশোনা, দিয়ে তারপর 6 মাসের থাকে ওদের একটা ট্রেনিং বলতে যেটাকে আমরা ওই ডাক্তারিও পড়ার পর যে 1টা বছর যে আমরা ইন্টার্নশিপ, সেই ওই 6 মাস থাকে ওদের ইন্টার্নশিপ। ওকে। এইটা আপনাকে আর 3টে জিনিস ছোট্ট করে বলে রাখি। একটা হচ্ছে সিসিটি, অর্থাৎ যেটা ক্রিটিক্যাল কেয়ার। একটা হচ্ছে ওটি টেকনিশিয়ান, যেটা আমি ওই বাবার জব প্রোফাইলটা বললাম। আর একটা হচ্ছে বিএইচএ, যেটা হচ্ছে হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টটা সামলায়। আপনাকে এই যে 3টে টার্ম বললাম, দেখুন আপনি কিন্তু রিলেট করে ফেললেন। আচ্ছা, এর জবটা প্রোফাইলটা এটা হতে পারে, এর জব প্রোফাইলটা এটা। আমি কিন্তু কিছু এক্সপ্লেন করলাম না আপনাকে, অতএব বুঝতে পারছেন যে আমরা কত কিছু সম্বন্ধে জানি না। এটা হচ্ছে, এবং নিট আর জেইটা যেহেতু সবসময় কানে আসে, তো সবাই সবার ছেলে মেয়েকে বলছে যে জয়েন্ট দাও, নিট দাও, বা বাচ্চাদের কাছে অপশন এইচএস এর পর জয়েন্ট নিট। একদম, নিট জয়েন্ট দুটোই। একদমই তাই। তাহলে নিট জয়েন্ট ছাড়াও আমাদের কাছে এতগুলো অপরচুনিটিস রয়েছে। একদমই তাই, এতগুলো অপরচুনিটি, এবং যে কটা অপরচুনিটিস। এবং আরেকটা ছোট্ট জিনিস বলবো, আমার বাবা 23 সালেই প্যারালাইসিস হয়ে গেছেন। আচ্ছা। অ্যাট দ্যাট টাইম আমি ফিল করলাম যে বাড়িতে না একজন মেডিকেল ফিল্ডের সাথে যদি কেউ যুক্ত থাকে, খুব বিপদের সময় খুব 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 আর একটা ইনফরমেশন দেওয়ার। এত ইনফরমেশন আমি কোত্থেকে পাই? আমার ছোট কাকার মেয়ে, আমার ছোট কাকা 23-এই অ্যাকচুয়ালি মারা গেছেন, তারপরেই বাবা প্যারালাইসিস হয়ে যাওয়া। যাই হোক, তো ও কিন্তু এইরকম ভাবে ও অ্যাপোলো থেকে পড়াশোনা করেছে। ওখান থেকেই ও পড়াশোনা করে দিয়ে তারপর এখন একটা ভালো জব প্রোফাইলে ও রয়েছে। তো এই জন্য আমি সবগুলো এগুলো নিয়ে একটু ওয়াকিবহাল খুব বেশি। তো যেটা আমি বলছিলাম, যুক্ত থাকার কারণ এই কারণে বলছিলাম যে আমি না মানে কিছুক্ষণের জন্য অ্যাম্বুলেন্স থেকে বাবাকে শুধু নামাচ্ছি আর অ্যাম্বুলেন্সে তুলছি, নামাচ্ছি আর তুলছি, যে আমি বুঝতে পারছি না যে আদৌ আমার এখানেই ভর্তি করলে আমার বাবা বাঁচবেন কিনা। তো এই জায়গাটার জন্য আমি বারবার বলি যে মেডিকেল লাইনে যদি কেউ একটা যুক্ত থাকে না, তাহলে ওই গাইডেন্সটা পাওয়া যায়। আমি এখানেই যাব, এখানেই আমার এই ট্রিটমেন্টটা হয়, এই ট্রিটমেন্টটা বেটার হয়, এই যে ব্যাপারগুলো, এগুলো আমরা আরো ভালো করে রিলেট করতে পারবো জিনিসগুলোকে। এটার জন্য আমি বলি যে মেডিকেল লাইনে কিন্তু কেউ একজন থাকাটা খুব দরকার। জব ফিল্ড সম্পর্কে আমি যতটা এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝছি যে ভারতবর্ষ ক্রমশ প্রৌঢ়দের দেশ হতে চলেছে নেক্সট 25-30 বছরে। আগামী 5 বছরের মধ্যে আমরা
ইয়ংগেস্ট কান্ট্রির যে তকমাটা রয়েছে এরপর থেকে সেটা হারাতে শুরু করব, এবং আমাদের দেশে আস্তে আস্তে বার্থ রেট কমছে এবং প্রৌঢ় মানুষের সংখ্যা বাড়ছে, এবং খুব স্বাভাবিক হিসেব বলে যত মানুষের বয়স বাড়বে, এখন তো বয়সও বাড়তে লাগে না, প্রত্যেক মানুষই অসুস্থ কম বেশি হয়ে যাচ্ছে ওভারঅল যা কন্ডিশন ওয়েদারের বা পলিউশন বা বাকি সবকিছুর ইম্প্যাক্টে। তো ভারতবর্ষের এই বিপুল জনসংখ্যা, এই জনসংখ্যাকে সুস্থ রাখতে গেলে মেডিকেল ফিল্ডেও বিপুল ম্যান পাওয়ার দরকার। একদম একদম। তো সেদিক থেকে আমরা আশা করি এই কনক্লুশন টানতে পারি যে যারা এই ফিল্ডে যাচ্ছে তাদের তাদের জীবনটা নেক্সট 25, 30, 35 বছরে এই ফিল্ডে চাকরির অভাব হবে না, বা খুব একটা চাকরি চলে যাবার ভয় থাকবে না। কারণ আজকে যে ছেলেটা বা মেয়েটা 17, 18 বছর বয়স, ও কোনো একটা ফিল্ডে যাওয়ার কথা ভাবছে, ও তো নেক্সট 30, 35 বছরের কথা ভেবেই যাবে। একদমই তাই। আর স্যার এই যে পরীক্ষাটা, এটার সিলেকশন প্রসেসটা কি হয় যদি একটু বলেন? জেনপাস ইউজি কি কি সাবজেক্ট থাকে বা কত পরীক্ষা? এই যে পরীক্ষাটা একদম মানে খুব ইজি বলতে আমি আরো ইজি করে বুঝিয়ে দেবো। অবশ্যই টোটাল 115 নম্বরের পরীক্ষা। ওকে। তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেতেই 25, 25, 25, আর ইংলিশ আর রিজনিং এ আছে 20, 20। ওকে। এবার এটার মধ্যে একটা ভাগ আছে, সেটা হচ্ছে আপনার কয়েকটা কোয়েশ্চেন আছে, মানে 5টা কোয়েশ্চেন আছে আপনার, যেটা 2 নম্বর, সেটা যাই হোক আরো এক্সপ্লেনের মধ্যে চলে যাচ্ছে, অতটা না করে আমি জাস্ট একটা ছোট্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এই যে আমি 115 নম্বরের পরীক্ষা বললাম, তার মধ্যে এই যে 20 রিজনিং আর 20 ইংলিশ, এটা মানে রিজনিং এ মোটামুটি 20-র মধ্যে সবাই 18 তুলেই ফেলে। ইংলিশটাও আমি যদি এবারেও বিচার করি তো 12 থেকে 15 তোলাই যায়, যদি একটু ঠিকঠাক সে গাইডেন্স পায়, আমাদের যা গাইডেন্স তোতে হয়েই যাবে। বায়োলজিটাও সবাই মোটামুটি ঠিক আছে 25 এর মধ্যে আমরা পেরেই যাই, যে বায়োলজিটাও যে আমি একটু আগেই বলছিলাম। তফাৎটা করে দেয় ফিজিক্স আর কেমিস্ট্রি, এই দুটো সাবজেক্টে তফাৎ করে দেয়। এই দুটো সাবজেক্টে কারোর ওই 3, 4 এটা তুলতে গিয়ে খুব অবস্থা খারাপ হয়ে যায়, আর তার ফলে সেই পরীক্ষাটা থেকে ছিটকে যায়। বিলিভ মি, আপনি যদি 5 থেকে 6টা চ্যাপ্টার করেন ফিজিক্সের, আপনি কিন্তু রীতিমতো 10 থেকে 12 নাম্বার আরো বেশি, আমি কম করে বলছি, এটা তোলা যায়। কিন্তু তার জন্য আপনার প্রপার গাইডেন্স লাগবে, যে কোন জায়গাগুলো আমি বেশি জোর দিয়ে করব। এক্স্যাক্টলি, এটাই আমি মানে এটা যে খুব ওই 25-এর মধ্যে আমায় 25ই পেতে হবে নয়, 12 থেকে আপনি 13 তুলুন না, হয়ে যাবে। তো 115 ওভারঅল কত নাম্বার পেলে সে মোটামুটি যদি এবারের বিচারে বলি, যদি সে 65 to 70 এরকম নাম্বারের মধ্যে থাকে, তাহলে খুব মানে দারুণ র্যাঙ্ক আসবে তার, মানে একদম ফাটাফাটি র্যাঙ্ক। 115 বলছেন 65? একদম মাত্র 65, এবং পার্সেন্টেজে করলে হয়তো 55% মতো আসবে। একদম একদম একদম। মানে এটাতে তার সরকারি কলেজ কনফার্ম, এবং কোন কোন সরকারি কলেজ, টপিক্যাল থেকে শুরু করে SSK, মানে একদম NRS, এই সব সরকারি কলেজে কিন্তু সে পড়তে পারবে, মানে একদম গভর্নমেন্ট কলেজে সে পড়াশোনা করতে পারবে। এবার এর থেকে আরেকটু কম হলো, এবারে এই যে আমি বলছিলাম না কম্পিটিশন বা অনেকে কি করেছে, ধরুন আমি এবারে নিট দিয়েছি, দিয়ে এবার সাপোজ আমার হয়নি, তো আমি কি করলাম, আমি আর কোনো এক্সাম দিলাম না, আমি আর পরের বছরের নিটের জন্য প্রিপারেশন নিতে শুরু করলাম। প্রচুর ছেলেমেয়ে করে, যারা একদম একদম। তো তার সাথেও তো আমার একটা জেন পাস আছে, আমি দিয়ে দিই না। এবারেই তো পরীক্ষার্থী খুব কম ছিল, তবে হ্যাঁ পরীক্ষার্থী কম থাকা সত্ত্বেও এবারে সচেতনতা হয়তো বেড়েছে। নিট যারা দিয়েছে তারা অনেকে নিটে যেতে পারেনি, তারা জেন পাস দিয়ে, তাই জন্য কাট অফও বেশ ভালো গেছে। কিন্তু তাই বলে নট মোর দ্যান দ্যাট, আমি যেটা বললাম সেটা যদি মোটামুটি কেউ একজন ক্যান্ডিডেট স্কোর করতে পারে, তার মোটামুটি একটা সরকারি কলেজ কনফার্ম। এবং এছাড়াও প্রাইভেট কলেজের অপশন থাকে। প্রাইভেট কলেজের অপশন তো আছেই। ওকে। আর এরপর আপনি যেটা বললেন যে ওদের পড়াশোনা করতে হবে কলেজে, এবং তারপর ইন্টার্নশিপ, একদম, তারপর ওরা চাকরির জন্য এলিজিবল হয়ে যাবে। ওকে। আমি যে 3 বছর 6 মাস প্যারামেডিক্যালদের জন্য বললাম, নার্সিংদের জন্য জাস্ট 1 বছর যুক্ত হয়ে যাবে, আর 1 বছর এক্সট্রা হয়ে যাবে ওদের, দিয়ে তারপর ওই আবার সেই ইন্টার্নশিপ। এই হচ্ছে BSc নার্সিং আর প্যারামেডিক্যালদের মধ্যে তফাৎ আর কি, ওই একটা বছরের আর কি পড়াশোনার তফাৎ। তো স্যার মানে যে ফিল্ডটা সম্পর্কে আপনি বললেন, আমার ধারণা পশ্চিমবঙ্গের বহু মানুষ এবং বেশিরভাগ মানুষ এই ব্যাপারটা জানে না। একদম একদম। আমি এতটা ডিটেলে জানতাম না, যদিও আমি টেক সেক্টরের মধ্যেই রয়েছি, তো আলোচনায় আসে না, সেই জন্যই কম অ্যাওয়ারনেস রয়েছে, জানি মানে প্রচুর মানুষ জানে না এটা সম্পর্কে। তো যে সমস্ত স্টুডেন্টরা ধরুন এই পরীক্ষাটায় বসতে চাইছে, বা যে সমস্ত গার্জেনরা তারা কথা বলতে চাইছেন, আরো জানতে চাইছেন, বা তাদের ছেলে মেয়েকে এই পরীক্ষাটায় বসাতে চাইছেন, কারণ
আলাদা অ্যাসাস তো মারাত্মক কিছু প্রিপারেশন আমার মনে হচ্ছে না দরকার। এইচএস করতে করতেই সে নিট বা জেইর প্রিপারেশনের সঙ্গেও বসতে পারবে, বা যদি অতটা চাপ কেউ না নিতে পারছে বা না নিতে চাইছে নিট জেইর মতো, তাহলেও সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে। তো সেক্ষেত্রে কোনো উপায় আছে, মানে কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারলো যাতে করে ওদের আরেকটু পড়াশোনাটা স্ট্রিমলাইন্ড হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম আমার সাথে সেটা যদি একটু শেয়ার করে দেন। একদম একদম। এইটা শেয়ার করার আগে আর ছোট্ট একটা জিনিস শেয়ার করবো। নিশ্চয়ই স্যার। আমি বলছিলাম না যে আমার স্টুডেন্ট ডাক্তারও আছে। একদম। তো এই যে আরেকটু আগে আমি বললাম মেডিকেল লাইনের সাথে যুক্ত একজন কেউ থাকা দরকার, কিন্তু বিশ্বাস করুন একদম ওই সিচুয়েশনে পড়ে গেলে না মাথায় আপনার আসবে না আপনার না এরকম একজন কেউ আছে। এই জিনিসটা আমার সেদিনও মাথায় আসেনি, তো ওটা মনে পড়তেই আমি একটু গল্পটা বলি। সেটা হচ্ছে আমি চাইতাম, অ্যাকচুয়ালি আমি যার কথা বলছি ডাক্তার, তো কাকুও ডাক্তার, মানে ওর বাবা ডাক্তার আর কাকিমা নার্সিং প্রফেশনের সাথে যুক্ত। অ্যাকচুয়ালি বলতে পারেন মানে আমি শুরুটাই বোধহয় আমি এরকম ভাবেই করেছি যে কেউ না কেউ আমার এরকম ভাবে যুক্তই আছেন। ভীষণ হেল্পফুল কাকু এবং কাকিমা, মানে এরকম একজন ডাক্তার এবং এরকম একজন ইয়ের সহচর্য পেয়েছি, খুব হেল্পফুল। তো এবার আমি চাইতাম যে ও যেন ডাক্তারিতেই পায়, কিন্তু তখনও আমি 11-12টা পড়ানো শুরু করিনি। আর তখন আমি বললাম আমি খুব রাগী টিচার ছিলাম। একদিন দেখা হলো, তখন বলছে স্যার আপনি ভালো ছিলেন, এখন ঠিক সেই পড়াশোনাটা এনার্জিটা পাচ্ছি না, মানে বকে মেরে হলো আপনি করিয়ে নিতেন। আমি বললাম যাই হোক বেশ। এরপর অনেক দিন কেটে গেছে এরকম ভাবে, তখন আমি 11 তখন বোধহয় আমি শুরু করেছি সবে, হ্যাঁ তখন বোধহয় আমি শুরু করে দিয়েছি। হঠাৎ একদিন দেখা, আমার এখনো জায়গাটাও মনে আছে। ও স্যার, কে ডাকছে দেখি, ও ডাকছে, আমি নাম করছি না, তো না যাই নাম করলেও কোনো অসুবিধা নেই, শঙ্খ শুভ্র সামন্ত। তো শঙ্খময় ডাকছে, ও স্যার। আমি বলছি আরে কি ব্যাপার, কি খবর, নাম্বারটা রেখে দিন। আমি বলছি নাম্বার রেখে দেবো মানে, আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে তো, আমি ডাক্তারি করছি। মানে এটা না, মানে ও যখন বলেছে মানে আমি আনন্দ, মানে ওটা একটা অদ্ভুত ফিলিংস, আমি বলে বোঝাতে পারবো না। মানে এখন আমি খানিকটা ইমোশনাল হয়ে যাচ্ছি যে মানে এত বড় একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ অবশ্যই যেটা সবসময় বলা হয় যে পুত্র এবং শিষ্য যদি নিজের থেকেও বেটার কিছু করে সেটা আরো বেশি আনন্দ হয়। একদম একদম। মানে এখানে আমার একটুও ক্রেডিট নেই, মানে সম্পূর্ণ ক্রেডিট ওর। মানে ও নিজে পড়াশোনা করেছে, ও নিজে ভালো করে পড়াশোনা করেছে, তারপর গিয়ে পেয়েছে। কিন্তু তাও একটা অদ্ভুত যেন মনে হচ্ছে আমি নিজে জিতে গেছি। মানে ওই ট্র্যাকটায়, মানে যে বললাম না 100 মিটার মেডিয়াম ফার্স্ট বোধহয় আমি হয়েছে, আমি যুদ্ধ তো অর্জুনই যেতে, কিন্তু তার পিছনে শ্রীকৃষ্ণের কিছু অবদান তো থাকে। তো এইটা একটা দারুণ ব্যাপার। তো যাই হোক, এটা শেয়ার করার খুব ছিল। আচ্ছা আর একটা জিনিস যেটা স্যার বলছিলেন যে যোগাযোগ, আপনাদের একটা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি, 9681262518। আমি আবার বলে দিই, 9681262518। আপনারা একটু নোট ডাউন করে নেবেন। আপনারা যে কোনো সমস্যায়, যে কোনো প্রবলেম যদি মনে হয় একটু স্যারের সাথে একবার সাজেশন নিয়ে নিই, তো কোনো অসুবিধা নেই। একবার সাজেশন নেওয়ার জন্য হলেও আমায় একটু হোয়াটসঅ্যাপ করে রাখা বা কল করে নেবেন, কোনো অসুবিধা নেই। কল করলে একটু রাতের দিকে করলে ভালো হয়, কারণ ক্লাসে থাকি, তো তখন একটু ফোনটা তো ওরকম ভাবে ধরা যায় না। তাহলে তখন ফোনে না পেয়ে একটু হোয়াটসঅ্যাপ করে দিলেন যে স্যার একটু কথা বলতে চাই, কি বিষয়ে কথা বলতে চান, একটু হোয়াটসঅ্যাপ করে দিলে আরো ভালো হয়। আর একটু রাতের দিকে কল করে নিলে খুব ভালো হয়। এই নাম্বারে যদি যোগাযোগ করে নেন কোনো অসুবিধা নেই। আমি চেষ্টা করব যাতে মানে আমার 100% দেওয়া যায় আপনাদের, যদি তাতে কিছু সাহায্য হয় তাহলে আমার ভালো লাগবে আর কি। থ্যাংক ইউ স্যার। এবং আমি খুব করে আশা রাখবো যে স্কিল বাংলা চ্যানেলে আজকে আপনি যে এলেন এই পডকাস্টে এবং এই যে আলোচনাটা, এর ফলে 1 বছর পর আমি দেখতে চাই এই পডকাস্টের নিচে বেশ কিছু কমেন্টস এসছে যে এই ফিল্ডটা সম্পর্কে জানতাম না, এই পডকাস্ট থেকে জেনেছি, এবং তারপর জয় স্যার এবং টিমের কাছে আড্ডা 24/7 স্মার্ট স্কুল বেঙ্গলিতে পড়াশোনা করেছি, এবং তারপর ক্র্যাক করেছি এই এক্সামটা। এখন জেনপাস এক্সাম ক্র্যাক করে প্রিপারেশন করছি, মানে ট্রেনিং করছি। আর তার থেকে 3.5 বছর পর আরো বেশ কিছু কমেন্টস দেখতে চাই যে এখন চাকরিও করছি বা নিজের পায়ে দাঁড়িয়েছি। স্যার শেষ করার আগে একটা কোশ্চেন করব। এখন তো জয় স্যারকে আর অফলাইনে পাওয়া যায় না, শঙ্খ শুভ্রদের সময় তো মনে হয় তারা অফলাইনে পেয়েছিল, এখন তো জয় স্যারকে অনলাইনেই পাওয়া যায়। নিরপেক্ষভাবে দুটো কথা বলুন। কোন জায়গায় আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউটে এত বছর ধরে কোচিং পড়িয়েছেন, একদম একদম কোচের ভূমিকায় থেকেছেন, তো কোচিং ম্যান্ডেটারি না কেউ যদি সেলফ স্টাডি করে তারও হতে পারে? আর 2, এর সঙ্গে আরো একটা কোশ্চেন রাখবো, পড়াশোনাটা সেলফ স্টাডি করুক বা কোচিং করুক, অনলাইন আজকের দিনে কতটা উপযোগী, মানে কতটা ভালো কতটা খারাপ? সত্যি অনলাইনে কি
যারা বাচ্চা ছেলে মেয়ে, ওরা তো খুব একটা ম্যাচিওর্ড বয়সে বড় ছেলে মেয়ে না, অনলাইনে হয় সত্যি করে? এটা দারুণ কোয়েশ্চেন করেছেন আপনি শেষ করার আগে। একদম যদি আমি বলি যে প্রথমত যে সেলফ স্টাডি করে করা সম্ভব, কিন্তু কি হয় ওই আজ করছি কাল করছি পরশু করছি করে আর হয়ে আর ওঠে না। কেন? কারণ একটা প্রপার না গাইডেন্স দরকার হয়। কি জন্য দরকার হয়? আমি যে বললাম না 5 থেকে 6টা চ্যাপ্টার করে এই নাম্বারটা পাওয়া যায়, এবার 5-6টা চ্যাপ্টার তো আমি এমনি এমনি পড়ে নিলে হয়ে যাবে না, তাহলে আমায় তো জানতে হবে এবার ওর ভিতরে কোন জায়গাটা আমায় পড়তে হবে, কোন কোয়েশ্চেন গুলো আমায় সিলেক্ট করতে হবে। তো এই যে প্রপার একটা সিস্টেম, প্লাস আমরা একটা 1 ঘন্টা করে ধরুন ক্লাস নেব, তারপর আবার আর একটা সাবজেক্টের ক্লাস, তার না একটা অটোমেটিক্যালি সে একটা সিস্টেমে চলে আসবে। বেশিরভাগ বাচ্চা এই সিস্টেমে আসে না, সেলফ স্টাডি হয় কিন্তু সিস্টেমটা মেনটেন হয় না। যদি সিস্টেমটা প্রপার ভাবে মেনটেন হয়, রুটিন মেনটেন করার মতো সিরিয়াস হওয়ার বয়স বোধহয় ওদের আসে, একদম একদম মেনটেন করবে। এক্স্যাক্টলি, এই জন্য আমি বলবো সেলফ স্টাডি করতে পারো, কিন্তু প্রপার সিস্টেমে আসার জন্য তোমায় কোথাও একটা কারোর গাইডেন্স, কারোর একটা গাইডেন্স দরকার। আর হচ্ছে অনলাইন আর অফলাইন। অফলাইন তো অবশ্যই খুব ভালো, কোনো অসুবিধা নেই, বাট অনলাইনে করোনার পর থেকে বিশেষ করে এটা আমি নিজে ফিল করেছি, অনলাইনটা একটা দারুণ অপরচুনিটি, দারুণ সুযোগ। কেন? সাপোজ আমি অফলাইনে আমি একটা ক্লাস নিয়ে নিলাম, ওই ক্লাসটা কিন্তু আর আপনার কাছে সেকেন্ড টাইম দেখার কোনো অপরচুনিটি রইলো না। মানে আমি যে রেজিস্ট্যান্স আর হিট নিয়ে যেটা বুঝিয়েছিলাম মজা করে, ওটা কিন্তু ওই মজাটুকুনি থাকলো, বাকি পড়ার পার্টটুকুনি আর থাকলো না। তো আরেকটা জিনিস বলি মজার পার্ট নিয়ে, আমার ক্লাস না কিছু স্টুডেন্টের গার্জেনরাও করে। আচ্ছা, মানে এটা আমি মানে ওরা কমেন্টে লেখে, স্যার আমার মাও কিন্তু হাসছে আপনার কথা শুনে। মানে তো আমি এখানেও ক্ষমা চেয়ে নিলাম যে আমি এভাবে পড়াই বলে, বাট এভাবে পড়াই এই কারণেই যাতে সেই ব্যাপারটা একদম মগজস্ত্র হয়ে যায়, বাট কোনোভাবে ভুল বুঝবেন না। এনিওয়ে, আর একটা জিনিস যেটা আমি বলতে চাইছিলাম যে এটা আপনার কাছে কিন্তু একটা অ্যাসেট হয়ে থেকে গেল, যেটা আপনার অফলাইনে কিন্তু থাকলো না। দ্বিতীয়ত টাইমটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, যাতায়াত। তার থেকে বড় কথা, ধরুন আপনি ক্লাস 12, এখন না বাচ্চার গার্জেনরা বা বাচ্চারা চায় কি যে 12 থেকেই আমি কোনো একটা এরকম কম্পিটিটিভ ফিল্ডে যুক্ত হয়ে যাই। তাই আজকের যারা জেন জি বা নতুন প্রজন্ম আসছে জেন আলফা, ওরা অনেক বেশি আপডেটেড, সিরিয়াস লাইফ নিয়ে, আমরা ওদের বয়সে এত কিছু ভাবি। একদম। তো এই জন্য এই যে যেহেতু তাদের তাহলে 12-এ ধরুন পড়ছে, বিশাল একটা প্রেশার, তার জন্য ওই প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচারের কাছে পড়তে যাচ্ছে, আবার অ্যাড হয়ে গেল জয় স্যারের ক্লাস, খুব চাপের ব্যাপার। এবার দেখা গেল ওর 4টে থেকে হয়তো আচ্ছা আমার একদম প্রপার টাইমটাই বলে দিই, 10%, 2টো থেকে 3টে হচ্ছে আমার ফিজিক্স ক্লাস। এটা কি ইউটিউবে? না, এটা হচ্ছে আপনার পেইড ব্যাচে। হ্যাঁ, আর ইউটিউবে 4টে থেকে 5টা। ওকে, দুটো টাইমই বড্ড বিরক্তিকর, কি বল? কিন্তু আমার ক্লাসে অবশ্য কেউ বিরক্ত হয় না। 2টোর থেকে 3টে স্যার ঘুম পাচ্ছে, আর 4টে থেকে 5টা হচ্ছে স্যার আমার খেলার টাইম। কথা দিলাম যদি কোনোদিন 4টে থেকে 5টার ইউটিউব ক্লাসটা একবার জয়েন করিস, স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলটায় জয় স্যারের ফিজিক্স ক্লাস, খেলতে মন চাইবে না। তবে খেলা বন্ধ করবি না, কিন্তু 5টার পর খেলতে যেতে ইচ্ছা করবে, আর ক্লাসের মধ্যে কিছুটা খেলা হয়েও যাবে। যাই হোক, তো এবার এই যে আমি বললাম টাইমগুলো, ও খেলতে চলে গেল 4টে থেকে 5টা, বা 2টো থেকে 3টেও ও ঘুমিয়ে পড়লো, জয় স্যারের ক্লাস তো হলো না। বা আরো ভালোভাবে বলি, 2টো থেকে 3টেওর কোনো একটা আর একটা কোনো স্যারের কাছে ফিজিক্স ক্লাসই আছে, জয় স্যারের ক্লাস তো মিস করা যায় না, পাবে কি করে? রেকর্ডেড থেকে গেল, 2টো থেকে 3টেও করতে পারলো না একই টাইমে, কিন্তু রাত্রি 10টার সময় করে নিল, 1 ঘন্টার ক্লাস টুক করে নিল, লিখে নিল, সবকিছুর আমাদের নোটস দেওয়াই থাকে। এটা সত্যি প্রযুক্তির একদম মারাত্মক উপযোগিতা। ঠিক বললাম তো স্যার? একদম। মানে এইটা হচ্ছে, আমি কিন্তু অফলাইন মানে আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা যারা বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত সরকারি চাকরির স্টুডেন্টদেরই পড়ানোর জন্য, তো প্রচুর স্টুডেন্ট এরকম থাকে যারা চাকরি করছে, একদম ওদের ক্ষেত্রে অন্য প্রবলেম, চাকরি করছে, ব্যবসা করছে, ইউনিভার্সিটিতে পড়ছে, সেম প্রবলেমটা হয়। যখন কোনো ক্লাস হচ্ছে ইতিহাস কিংবা পলিটি কিছু একটা, সেই সময় সে হয়তো নিজের অফিসে রয়েছে, তো শনিবার রবিবারে বা রাত্রিবেলা বা সকালবেলা অফিস যাওয়ার আগে রেকর্ডেড দেখে নিচ্ছে। একদম। তো এইটা হচ্ছে অনলাইন আর অফলাইনের আর সেলফ স্টাডি, এটা হচ্ছে সুবিধা। তো একজন গাইডের আন্ডারে থাকা, কন্ট্রোলে থাকা, রুটিনে থাকা, যাতে করে একটা নিয়মানুবর্তিতার মধ্যে নিজেকে বেঁধে রাখা যায়, এবং
যুগের সঙ্গে আপডেটেড হয়ে অনলাইনের সুবিধা নেওয়া। কারণ অনলাইনে আজকের দিনে প্রচুর রিসোর্স রয়েছে, কন্টেন্ট রয়েছে, ক্লাস রয়েছে। তো আজকের দিনে কোনো ডক্টর বা যারা জেনপাস ইউজি দেবে, যারা বিভিন্ন টেকনিশিয়ান হবে, তারাও যেমন বলতে পারে না যে আমি নতুন প্রযুক্তিকে নেব না, রোবোটিক্স থেকে এআই সবকিছুই আসছে। তো সেরকম পড়াশোনার ক্ষেত্রেও নতুন প্রযুক্তিকে গ্রহণ করেই সেটাকে বেটার ভাবে কাজে লাগিয়ে অনলাইনেও সুবিধাটা নিতেই হবে, এবং নেওয়া খুব ভালো, খুব দরকারি। সেখান থেকে অনেকটা উপকৃত হতে পারবে। আমি একটা কথা সবসময় এইরকম ভাবে ভাবি যে একটা ছেলে বা একটা মেয়ে, আজকে জয় স্যার কলকাতার মৌলালিতে ক্লাস করাচ্ছেন, বাঁকুড়া থেকে, শিলিগুড়ি থেকে, কোচবিহার থেকে সে এসে ক্লাস করতে পারতো না। অনলাইন এবং ডিজিটাল রেভলিউশন ভারতবর্ষের প্রত্যেকটা ছেলে মেয়েকে এই সুযোগটা করে দিয়েছে যে কেউ উত্তর দিনাজপুরের প্রত্যন্ত গ্রামে, বীরভূমে, বাঁকুড়ায়, পুরুলিয়ায় বসেও পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের অন্য যে কোনো প্রান্ত থেকে ক্লাস করানো একজন স্যারের ক্লাসে জয়েন করতে পারছে। একদম একদম। তো স্যার, অনেক কিছু আলোচনা হলো। থ্যাংক ইউ এই পডকাস্টে টাইম দেওয়ার জন্য। এবং আমার তো এখানেই প্ল্যান হচ্ছে যে ভবিষ্যতে আরো কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাকে পডকাস্ট ইনভাইট করার জন্য। শিওর, কোনো অসুবিধা নেই। তো আমাদের পডকাস্ট পর্ব 2, 3, 4 যাতে চলতেই থাকে। একদম। এবং আমি প্রত্যেককে, আপনাদেরকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আবারও যারা বড়রা রয়েছেন তাদেরকে, আপনারা নিজেরা যারা গার্জেন রয়েছেন, আপনাদের সন্তানদের কোন দিকে নিয়ে যাবেন, তাদের অবশ্যই তাদের ইচ্ছেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কিন্তু কোন দিকে গাইড করবেন, ইন্সপায়ার করবেন, মোটিভেট করবেন, খানিক পথ দেখিয়ে দেবেন, সে ব্যাপারে নিজেরাও ভাবুন। আরো কি কি জব অপরচুনিটিস রয়েছে, কেবল 2 বা 3টে জায়গায় আটকে না থেকে। এবং স্যার তো নিজের নাম্বার শেয়ার করলেনই। যে কোনো ব্যাপারে যদি আরো ডিটেল কিছু কথা বলার দরকার থাকে, স্যারকে হোয়াটসঅ্যাপ বা একটু লেট ইভিনিং এর দিকে যদি করতে চান, ফোন করে নিতে পারেন। আশা করি স্কিল বাংলা চ্যানেল থেকে এই পর্বটার মাধ্যমে অনেকটা উপকার অনেকের হবে। ভালো থাকবেন প্রত্যেকে।